নেস্টেড ইফ এই ব্যাপারটা আসলে কি? সেটা হচ্ছে আমরা এই জাতীয় ইফকে দিয়ে হচ্ছে মাল্টিপল মাল্টিপল না, তার চেয়েও ধরেন বেশি, এক বা একাধিক বা ততোধিক শর্তকে জুড়ে দিতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা ইফ আরেকটা ইফের ভিতরে গিয়ে কাজ করবে। যেমন আমি আপনাকে যদি বলি যে আমাদের সামনে একটা প্রবলেম আছে এখানে, সেই প্রবলেমে আমরা দেখতে পাই যে এখানে কিছু নাম দেওয়া আছে, তাদের মার্কস দেওয়া আছে এবং তাদের রেজাল্ট দেওয়া আছে। এবং আমি বলে দিলাম ওই যে গ্রেডশিট করেছিলাম আমরা, গ্রেডশিট যে ৮০ থেকে ৯০ এর মধ্যে থাকলে এ, অথবা ৮০ থেকে ১০০ এর মধ্যে থাকলে এ, তারপর ৭০ থেকে ৮০ এর মধ্যে থাকলে হচ্ছে বি, জাস্ট লাইক এরকম একটা প্রবলেম আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলতেছে যে যদি তোমার নাম্বারটা ৪০ এর নিচে হয় তবে তুমি ফেল, যদি তোমার নাম্বার ৪০ এর উপরে হয় তাহলে তুমি পাস, তোমার নাম্বার যদি ৬০ এর উপরে হয় তবে তুমি এক্সেলেন্ট। এখন এই জাতীয় প্রবলেমকে আমরা নেস্টেড ইফ দিয়ে সলভ করব। সেটা কিভাবে? আসেন সলভ করা শুরু করি। প্রথমে আমি যেই পদ্ধতিতে যাব সেটা একটা ভুল পদ্ধতি। কেন ভুলটা করতেছি সেটা আমি হচ্ছে যখন ঠিকভাবে করব তখন আপনারা বুঝতে পারবেন। আমরা ইকুয়াল দিলাম, আমাদের উপরের থেকে কি আছে, ৪০ এর কথা আছে তাই না? তা আমরা আগে লিখি ইফ লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি? এই রেফারেন্স সেলে যে থাকুক যাই থাকুক তা যদি ৪০ এর উপরে হয় তাহলে আমি তাকে কি বলতেছি, তাহলে তুমি হবে ফেইল। ঠিক আছে, এবার আবারও বলতেছি ইফ, আমি এই কথাটা লেখার আগে আবার একটু পিছনে যাই, খেয়াল করে দেখেন এই যে ফেল কথাটা দিবে কখন দিবে, যদি এই লজিক্যাল টেস্ট এটা যদি স্যাটিসফাই করে। যদি স্যাটিসফাই না করে তখন তো তার কি দেওয়ার কথা ছিল, ভ্যালু ইফ ফলস। যদি স্যাটিসফাই না করে তাহলে সে কি রেজাল্ট দিবে, ঠিক সেই জায়গাটায় আমরা তাকে আরেকটা শর্ত জুড়ে দিচ্ছি, বলতেছি আচ্ছা ঠিক আছে যদি এটা যদি না হয় তাহলে তুমি দেখো যে এই যে রেফারেন্স সেল সেখানে যে আছে সে কি, সরি আমি এখানে একটা জিনিস ভুল লিখেছি, এটা তো হচ্ছে লেস দেন হবে তাই না, লেস দেন হবে। আচ্ছা এইবার এখানে খেয়াল করেন যে এই যে ভ্যালুটা এখানে যে যা আছে সেটা কি ৪০ এর উপরে কিনা, ৪০ এর উপরে কিনা, যদি ৪০ এর উপরে হয় তাহলে তুমি আমাকে বলো যে এটা হবে পাস। ঠিক আছে, তারপর কমা, পরে বলতেছি আচ্ছা যদি এটাও ফেল করে মানে এটাও যদি স্যাটিসফাই না করে তাহলে তুমি দেখো যে এই যে সেলটা এখানে যে থাকুক যাই থাকুক তা কি ৬০ এর উপরে কিনা, যদি তুমি ৬০ এর উপরে তাকে পেয়ে যাও তবে তুমি তাকে কি বলবে, এক্সেলেন্ট। ঠিক আছে, এক্সেলেন্ট। এখন তারপর কমা, কমা দেওয়ার পর হচ্ছে এই ভ্যালু ইফ ফলস এটার আর দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমার এরপরে তার নাম্বার হবে না তাই না, আমার এটার জন্য আর ফলস এর জন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। তা আমি এই জন্য কি করলাম, ব্রেকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, ফেল চলে আসছে তাই না। আমি এবার ড্রাইভ ডাউন করি, খেয়াল করে দেখেন 25 এর জন্য রেজাল্ট দিছে ফেল, হ্যাঁ কথা তো সত্য, ঠিকই তো আছে। 49 সেটা 40 এর উপরে 5 আসতেছে, হ্যাঁ রেজাল্ট ঠিকই দিছে। 65 এর উপরে 5 দিচ্ছে, 65 এর উপরে কি আমাদের 5 দেওয়ার কথা না এক্সেলেন্ট দেওয়ার কথা, এক্সেলেন্ট দেওয়ার কথা না। খেয়াল করে দেখেন এটা কেন এমন হলো, যে প্রথমে নেস্টেড ইফ এইটা চেক করলো, এই লজিক্যাল টেস্টটা চেক করার পর যদি দেখতেছে এখানে তার রেজাল্ট স্যাটিসফাই করতেছে তাহলে সে ফেল রেজাল্টটা রিটার্ন করে দিচ্ছে। যদি দেখে যে এটা স্যাটিসফাই করতেছে না তখন সে ফলস এর জন্য রেজাল্ট বের করবে। তো ফলস এর দিকে গিয়ে দেখে যে এখানে আরেকটা ইফ কন্ডিশন জুড়ে দেওয়া আছে এবং আরেকটা লজিক দেওয়া আছে, দেখতেছে যে এই লজিকটা স্যাটিসফাই করতেছে কিনা। যদি দেখে হ্যাঁ এটা স্যাটিসফাই করতেছে তাহলে সাথে এটা রেজাল্ট দিয়ে দিচ্ছে সাথে সাথে ট্রু এর জন্য।
যদি দেখে না এটাও স্যাটিসফাই করে না, তখন সে ফলস স্টেটমেন্টে যাবে। ফলস স্টেটমেন্টে গিয়ে দেখবে যে এখানে আর কোনো লজিক আছে কিনা। আমরা দেখতেছি যে এখানে আরেকটা লজিক আছে, তাই না? এইখানে যখন সে পেয়ে যাচ্ছে তখন সে এক্সেলেন্ট রিটার্ন করতেছে। খেয়াল করে দেখেন যখন 65 আসলো তখন কিন্তু সে থার্ড যে স্টেটমেন্ট সেটাতে সে যাইতেই পারে নাই, কারণ সে যখন সেকেন্ড স্টেটমেন্টে আসছে তখন দেখতেছে 65 তো অবশ্যই 40-এর চেয়ে বড়, তখন সে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিছে। তৃতীয়বার যে আমি আরেকটা স্টেটমেন্ট দিছি তাকে, আরেকটা যে লজিক্যাল স্টেটমেন্ট দিয়ে দিছি, সেটা সে দেখতেছেই না। ঠিক আছে? এটা এই ধরনের প্রবলেম থেকে এড়ানোর জন্য আমরা সবসময় বড় থেকে ছোটর দিকে যাব। কিভাবে? আগে আমরা বলবো 60-এর কথা, তারপর বলবো 40-এর কথা, তারপর বলবো 40-এর চেয়ে ছোট যে তার কথা। আসেন তো ব্যাপারটা কিভাবে হয় দেখি। এই যে ইফ দিলাম, স্টেটমেন্ট একটা রেফারেন্স সেল নিলাম, তাকে বললাম তুমি প্রথমে দেখো এটা 60-এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, এটা 60-এর চেয়ে কি বড় কিনা। যদি তাকে তুমি বড় পাও তবে তুমি তাকে কি বলো, আমি ধরেন এক্সেলেন্টের জায়গায় ই লিখতেছি শুধু। যদি তুমি দেখো না এটা 60-এর চেয়ে বড় না, তাহলে তুমি চেক করো যে এটা 40-এর চেয়ে বড় কিনা। যদি 40-এর চেয়ে বড় পাও তবে তুমি তাকে কি বলবে, পাস। যদি এখানেও তুমি দেখো যে না এটাও স্যাটিসফাই করে না, তবে তুমি কি করো, চেক করো যে এই যে রেজাল্টটা কিংবা এই যে সেলের মধ্যে যে আছে কিংবা যাই আছে তা কি 40-এর চেয়ে ছোট কিনা। যদি 40-এর চেয়ে ছোট হয়ে যায়, অবশ্যই একটা না কিছু তো পাওয়া যাবে, তখন তুমি তাকে কি বলবে, ফেল বলবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা মজার জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে নেস্টেড ইফ এর ক্ষেত্রে অবশ্যই ব্রেকেট কমপ্লিট করতে হবে। সেটা কিরকম? আমি এই যে ব্রেকেট শুরু করেছি, এই যে আরেকটা ব্রেকেট শুরু করেছি, এই যে ব্রেকেট শুরু করেছি, কিন্তু শেষ কি করেছি, 3টা ব্রেকেট শুরু হয়েছে, শেষ হয়েছে তো একটা। খেয়াল করে দেখবেন যে আপনার প্রতিটা ব্রেকেটের কালার ডিফারেন্ট। প্রথমটা ব্ল্যাক, পরেরটা রেড, পরেরটা একটু পার্পেল কালার। তো যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক কালারের ব্রেকেট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ব্রেকেট কন্টিনিউ করতে হবে। তারপর আপনি যদি এন্টার দেন, ব্যাস আপনার রেজাল্ট চলে আসছে। আহা, আমি এটার জন্য করলাম কেন, এগুলো সব ডিলিট করে দিই। হুম, আমি জাস্ট ওই ফর্মুলাটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি, খেয়াল করে দেখেন তো লাস্ট টাইম আমার 65 এর জন্য কি এসেছিল, পাস। এবার কি এসেছে, এক্সেলেন্ট। ব্যাপারটা কেন হয়েছে? কারণ সে প্রথমে চেক করে দেখেছে যে এটা 60-র চেয়ে বড় কিনা। যদি 60-র চেয়ে বড় হয় তাহলে সে এক্সেলেন্ট দিয়েছে। যদি দেখে যে না এটা 60-র চেয়ে বড় না, তারপরে সে চলে গেছে তার দ্বিতীয় লজিকে। দ্বিতীয় লজিকে গিয়ে যদি দেখে এটা স্যাটিসফাই করেছে তাহলে তার সে রেজাল্ট দিচ্ছে। আদারওয়াইজ সে চলে যাচ্ছে কোথায়, তৃতীয় লজিকে। এভাবে একটার পর একটা লজিক সে চেক করতে থাকবে এবং যদি স্যাটিসফাই করতে মানে হয়ে যায় তাহলে কি হবে, সে রেজাল্ট দিবে। এই যে নেস্টেড ইফ এর যে এই কনসেপ্টটা, এটা আপনারা বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ, এখানে যদি ব্র্যাকেট ক্লোজ হয়ে যায় মানে একটা ক্লোজ না করলাম, ভুলে গেলাম, তখন রেজাল্ট আমার ফলস আসার সম্ভাবনা থাকে বা আসবেই না, এমন কিছু? না না, আপনি ব্রেকেট যদি ক্লোজ না করেন, ধরেন আমি এটা ব্রেকেট ক্লোজ করলাম না, ধরেন এখানে সবগুলো ব্রেকেট আমি ক্লোজ করি না, এন্টার দিলাম, তখন আমাকে কি আসবে, উই ফাউন্ড আ টাইপো ইন ইওর ফর্মুলা। মানে সে বলতে চাচ্ছে যে এটা কমপ্লিট হয় নাই, ব্রেকেট রিলেটেড ঝামেলা আছে। দেখেন এখানে কিন্তু সে বলে দিচ্ছে এখানে আপনার 3টা ব্রেকেট হওয়ার কথা ছিল। তারপর সে বলতেছে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন। আপনি যখন ইয়েস দিবেন তখন সে অটো কারেক্ট করে আপনার রেজাল্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে
জি, এই কারণে জিজ্ঞেস করলাম যে লাস্ট প্রবলেমটা যখন আমি অরের প্রবলেমটা সলভ করতে গিয়েছিলাম, তখন আমার বারবার একটা নোট আসছিল সামনে যে সামথিং ইজ মিসিং, দ্যাটস ওয়াই ইউ আর নট ডুইং দ্য কারেক্ট থিং। তো এই টাইপের কিছু আমি জাস্ট ওই ফরম্যাটটা আপনাকে এক্সপ্লেন করতে পারি নাই, এই জন্যই জিজ্ঞেস করলাম যে ব্র্যাকেটের কারণে কি আমার যেটা রুলসটা দিচ্ছি সেটা কি অনেক সময় হ্যাঁ, অনেক এক্সেল সময় আসবে নিচ্ছে না, না এমন কিছু না। অনেক সময় আসবে না, ভুল হইতে পারে কিংবা আসবে না। ঠিক আছে, এই জন্য ব্রেকেট ক্লোজ করা জি খুব জরুরি। ব্রেকেট শুরু করলে ব্রেকেট ক্লোজ করা খুব জরুরি। আপনি মনে রাখেন যে এই যে আপনি স্টেটমেন্টগুলো লিখতেছেন এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রোগ্রাম করলেন আপনি। সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ব্রেকেট শুরু করলে ব্রেকেট শেষ করতেই হবে। ঠিক আছে, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন আপনার এই ব্রেকেট শেষ করতে হবে যদি শুরু করেন। কাজেই অলওয়েজ এটা খেয়াল রাখেন, ঠিক আছে? আর খেয়াল রাখা ভাইয়া সব। এখানে কি একটা কমার জন্য আমার ফাংশন ভুল হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেল আমাকে অরিজিনাল রিপোর্ট দিবে না। জি 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 জি, একটা কমা যদি আপনি না দেন তাহলে রেজাল্ট দিবে না। কারণ এগুলো তো এক একটা স্টেপ বাই স্টেপ, তারা তো হচ্ছে ফর্মুলাটা কিভাবে আগাবে, কিভাবে আপনার কার্যপ্রণালী শেষ হবে শুরু হবে, এগুলো সব রেডি করা, এগুলো সব অলরেডি ফিক্সড। আপনাকে যেতে হলে এই সিনট্যাক্স অনুযায়ী যেতে হবে। সিনট্যাক্সের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না, তাহলে কম্পিউটার বুঝতে পারবে না। এক্সেল গিয়ে সেটা রিকগনাইজ করতে পারবেন না যে ঘটনা কি কি হইলো আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা আমি ফেস করেছি, এই জন্যই আপনাকে কোয়েশ্চেন গুলো করলাম। এমনি অরের প্রবলেমটা কেউ কমপ্লিট করতে পারিনি, জাস্ট আমাকে ওই কমেন্টটা বারবার আসছিল। তো আচ্ছা আচ্ছা, হয়তো বা এই ফাংশন গুলা ইনপুট না করার কারণেই আমার রাইট রাইট। প্রবলেমটা হচ্ছে। আপনি খেয়াল রাখেন এই যে প্রতিটা কমা প্রতিটা স্পেস এই সবগুলাই কিন্তু এক্সেল কাউন্ট করে। আপনার চোখে এটা কমা কিন্তু তার চোখে এটা একটা বিশাল ইনপুট, বিশাল একটা জি নির্দেশনা। জি এটা জি। দিয়ে সে বুঝতে পারলো যে এই যে আমি কমা দিলাম এই লজিকটা সেট করার পর এই কমার মাধ্যমে সে বুঝতে পারলো যে হ্যাঁ লজিক শেষ হয়েছে। আর এই যে ভেতরে যে ব্র্যাকেট কমা ব্র্যাকেট গুলো, এগুলো তো অটোমেটিক্যালি আসবে, এগুলো তো আপনাকে ইনপুট করতে হবে না। ভিতরের এই যে এগুলা, জি না জি না জি, এগুলো আপনার মানে অটোমেটিক আসবে না, দেখলো তো আপনি লিখবেন। না না, যেটা আমি ইনপুট করব, বাট ওই যে ব্র্যাকেটটা আসছে ইয়ের উপর আগে, ইফ আপনার যেমন থার্ড লজিকের ইফ এর পরে একটা ব্র্যাকেট এসছে, হুম হুম, এই ব্র্যাকেটটা তো অটোমেটিক্যালি আসবে, এটা হ্যাঁ তো আমাকে হ্যাঁ দিবে হ্যাঁ না। হ্যাঁ। আপনি যদি হচ্ছে ফাংশনটা ডাবল ক্লিক করে কিংবা হচ্ছে ট্যাব দিয়ে সিলেক্ট করেন তাহলে অটোমেটিক্যালি আসবে। আর যদি নাও জি আসে আপনি যদি সিলেক্ট না করেন তাহলে হচ্ছে আপনি লিখেও করতে পারেন, কিন্তু এটা থাকতে হবে, এটা হচ্ছে শেষ কথা। ওকে। বুঝতে পারছেন? জি ওকে ফাইন। আচ্ছা, বিষয়টা কিভাবে আমরা আগাবো এটা কি সব সময় এটা কি বোঝা গেছে? আমরা অলওয়েজ আগে বড় থেকে ছোটর দিকে যাব, ছোট থেকে বড়র দিকে যাব না। যদি ছোট থেকে বড়র দিকে যাই তাহলে আমাদের স্টেটমেন্ট ভুল আসবে, রেজাল্ট ভুল আসতে পারে। ঠিক আছে, সিমিলারলি আমরা পরের প্রবলেমটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে আমাদের কি বলতেছে। প্রফিট যদি 15,000-এর উপরে হয় তবে বলো গুড, আর যদি সেটা 15,000-এর কি হয় নিচে হয় তবে তুমি তাকে কি বলো, ব্যাড বলো। আবার সেটা যদি আবার 20,000-এর উপরে হয় তাহলে তুমি তাকে বলো ভেরি গুড। তাহলে আমাদের এখানে সবচেয়ে বড় স্টেটমেন্ট কোনটা? 20,000, 20,000। তাই না? কাজে আমরা 20,000 ধরে আগাবো। ইফ মানে 20,000-এরটা আমরা সবসময় আগে লিখবো, এই স্টেটমেন্টে আগে চেক করব যে এটা কি 20,000-এর উপরে কিনা। 20,000-এর উপরে আছে কিনা দেখবো, যদি দেখি এটা স্যাটিসফাই করে তাহলে আমি তাকে কি বলবো, ভেরি গুড। আমি শর্টলি লিখলাম আর কি। তারপর আমি তাকে বললাম যে তুমি তাকে দেখো যদি এটা স্যাটিসফাই না করে তবে তুমি তাকে দেখো যে এখানে যা আছে তা কি 15,000-এর উপরে কিনা। যদি 15,000-এর উপরে তুমি পাও মানে যদি এই লজিকটা যদি স্যাটিসফাই করে তাহলে তুমি তাকে বলো কি গুড। যদি দেখো যে না এটাও স্যাটিসফাই করতেছে না তবে তুমি এখানে সরি তবে তুমি দেখো যে এখানে যা আছে তা কি তা যদি 15,000-এর নিচে কিনা। যদি 15,000-এর নিচে হয়ে যায় তবে তুমি তাকে বলো কি বলবো আমরা, ব্যাড।
এখন কয়টা ব্র্যাকেট দিলাম, 1 2 3, গোনার দরকার নাই, জাস্ট আপনি দিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার লাস্ট ব্র্যাকেট ব্ল্যাক কালারের না আসে। আমার ব্ল্যাক কালারের চলে আসলো, এবার আমি এন্টার দিলাম, এই যে রেজাল্ট দিয়ে দিছে। এটা 20,000-এর উপরেও না 15,000-এর উপরেও না, তাই ব্যাড। এবার আমি কি করলাম, ড্র্যাগ ডাউন করলাম, ড্র্যাগ ডাউন করার সাথে সাথে এই যে এটা 15,000-এর নিচে ব্যাড, এটা 15,000-এর উপরে গুড, 20,000-এরও তো, আর তারপর হচ্ছে এটা 15,000-এর উপরে গুড, এটা 14,000-এর নিচে মানে এটা 15,000-এর নিচে ব্যাড আসলো, এগুলো সব হচ্ছে 20,000-এর উপরে ভেরি গুড আসলো। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? জি ক্লিয়ার। আচ্ছা, এইভাবে একটা করা যায়। আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি ইফস, মানে ইফের সাথে একটা এস যোগ করে যদি দেই একইভাবে আমরা কাজগুলো করতে পারবো। তবে ইফস এর সাথে আর নেস্টেড ইফ এর সাথে কিছু বেসিক পার্থক্য আছে, অল্প একটা পার্থক্য আছে। আমরা এই ইফস এর মাধ্যমেও এটা সলভ করার ট্রাই করি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা এই যে ফাংশনটা সিলেক্ট করলাম ইফস, তারপর আমাকে বলতেছে যে লজিক্যাল টেস্ট, আমাদের প্রথম লজিক কি, এটা এখানে আমরা তাকে বলছি, সরি এটা চেক করে দেখব যে এটা হচ্ছে 60-এর সরি 60-এর উপরে কিনা। যদি 60-এর উপরে হয় সাথে সাথে আমাকে কি বলতেছে, ভ্যালিউ ইফ ট্রু, ভ্যালিউ ইফ ট্রু, তাহলে আমরা তাকে কি বলতেছি, এক্সেলেন্ট, আবার দিচ্ছি কমা। এবার আমাকে সিনট্যাক্সে কি বলতেছে, লজিক্যাল টেস্ট 2, অর্থাৎ এই যে এটা সিলেক্ট করলাম। এখানে মজার ব্যাপারটা কি জানেন, বারবার ইফ লেখার প্রয়োজন নাই। আগেরবার যখন আমরা বারবার ইফ লিখতেছিলাম, এটার ক্ষেত্রে বারবার ইফ লেখার প্রয়োজন নাই। এটা আপনি একটা ইফ দিয়েই মানে একটা ইফস দিয়েই আপনি সকল লজিক লিখতে পারবেন। তারপর আমি কি করলাম, এটাকে চেক করলাম যে এটা 40-এর উপরে কিনা। যদি 40-এর উপরে পায় তাহলে সে আমাকে কি বলতেছে, এটার জন্য এটা হবে পাস, সরি কমা। এবার আমাকে বলছে লজিক 3 কি, লজিক 3 হচ্ছে যে এই যে স্টেটমেন্টটা সেটা কি 40-এর নিচে কিনা। যদি 40-এর নিচে পায় তখন সে আমাকে কি বলবে, এটা হচ্ছে ফেল, শেষ, কমা। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিচ্ছি, দেখেন রেজাল্ট কিন্তু আসছে। এবার ব্র্যাকেট, বুঝাইতে পারছি? একই রকম কাজ নেস্টেড ইফ এর ক্ষেত্রে বারবার আমাকে ইফ দিতে হচ্ছে, আর ইফস ব্যবহার করলে একটা ইফের ভিতরেই আমি সব লজিককে সেট করে দিচ্ছি এবং তার রেজাল্টকে দিয়ে দিচ্ছি, এবং আমার সাথে সাথে স্টেটমেন্টের অনুযায়ী মানে লজিক অনুযায়ী আমার রেজাল্ট দিয়ে দিবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি ডিফারেন্সটা? জি, তাহলে এটা একটু ইজিও মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নেস্টেড ইফ এর চেয়ে এটা একটু মনে হয় কমফোর্টেবল। হ্যাঁ এটা কমফোর্টেবল। বারবার ইফ লিখতে গেলে বারবার ব্র্যাকেট শুরু করা লাগে, আবার বারবার ব্র্যাকেট শেষও করা লাগবে, ঠিক আছে? কিন্তু ইফস দিলে একটা ইফের ভিতরেই আমি সবগুলোকে নিয়ে আসতে পারতেছি। এবং আপা যেটা বলছিলেন যে ব্র্যাকেট ক্লোজ করা 3টা 4টা ব্র্যাকেট, এটাও প্রয়োজন পড়বে না, তাই না? রাইট, এই যে ইফস দিয়ে করাটাই হচ্ছে অ্যাডভান্স কাজ, আর নেস্টেড ইফ দিয়ে করাটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ। ঠিক আছে, আপনারা জি, অ্যাডভান্সটা শিখে ফেলবেন। এই সেম কাজটা এখানেও এইভাবেই করা সম্ভব তাহলে, তাই না? তাহলে আমরা যদি দেখি এটা কিভাবে করে, একইভাবে ইফস দিলাম ইফস, এবার লজিক কোনটা, লজিক অনুযায়ী আগাই, জাস্ট ক্লিক করলাম ফার্স্ট সেল। সবসময় একটা জিনিস খেয়াল করেন, নেস্টেড ইফ দিয়ে করেন অথবা ইফস দিয়ে করেন, অবশ্যই বড় থেকে ছোট অনুযায়ী যেতে হবে, না হলে সে আর বুঝতে পারবে না যে কোনটা রেজাল্ট দিতে হবে। ঠিক আছে, এইবারেও আমরা বড় থেকে ছোট অনুসারেই যাব। আরে কি করতেছি, চেক করতেছি সে কি 20,000-এর উপরে কিনা।
যদি 20,000-এর উপরে হয় তখন আমরা তাকে কি বলতেছিলাম, ভেরি গুড। যদি এবার আমরা চেক করব যে এই সেলের মধ্যে যে আছে যাই আছে তা 15,000-এর উপরে কিনা, যদি 15,000-এর উপরে পায় তাহলে আমি তাকে কি বলতেছি, গুড। আবারও আমি চেক করতেছি যে এখানে যেই আছে যাই আছে তা কি 15,000-এর নিচে কিনা, যদি 15,000-এর নিচে হয় তাহলে আমি তাকে কি বলতেছি, ব্যাড। ক্লোজ। এই যে আমার রেজাল্ট চলে আসলো, জাস্ট ড্র্যাগ ডাউন করি, একই রকম রেজাল্ট আসছে তাই না, সেম কাইন্ড অফ রেজাল্ট। তাহলে আপনার খুশি আপনি কোনটা দিয়ে করবেন, আপনি নেস্টেড দিয়েও করতে পারেন, ইফ দিয়েও করতে পারেন। পারবেন? এই জাতীয় প্রবলেম আসলে পারবেন এখন থেকে? ভাই জি ভাই, হ্যাঁ, বুঝি নাই। চেষ্টা করবো আর কি, হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা ভাই। তো হয়তো পারবো। করতেই হবে, অ্যাসাইনমেন্ট ভাইয়া আরেকটা আসতেছে। অ্যাসাইনমেন্ট দিবেন তো না? অ্যাসাইনমেন্ট আরেকটা দেওয়া হবে, সেটাতে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া উপায় নাই। ঠিক আছে? মানে সেম তানভীর প্রবলেম ভাই, বেসড একটা অ্যাসাইনমেন্ট আসবে তো না? হ্যাঁ, হ্যালো, বুঝি নাই কে বললেন কথা? শাহজাহান ভাই বলছিলাম। জি সুমন ভাই, আপনি দেরিতে আসছেন কেন? আমি তো ট্রাই করতেছি, আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, তো আমি ঢুকবো কিভাবে? কি বলেন? আমি তারপরে প্রমোশন মিক্সের অফিসে ফোন দিয়েছি, আপনার নাম্বার নাই আমার কাছে, কি করব? আচ্ছা যাক, ওটা সমস্যা না। অ্যাসাইনমেন্ট যে পাঠাইছিলাম হুম সেটা আসলে আমি নিজেও বুঝতে পারি না কোশ্চেনটা ঠিক আছিল কিনা। হুম আচ্ছা, এটা ক্লাস অ্যাসাইনমেন্টটা কি আমি, আপনি হ্যাঁ আলাপ আমরা করে এটা নিয়ে ফেলেছিলাম আলোচনা নাকি? করেছি, আপনি তখন ছিলেন না আর কি, মানে কোনো কারণে আপনি অ্যাড হতে পারেন নাই। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা আচ্ছা করেছি যাক, ক্লাস শেষে। আপনার অ্যাসাইনমেন্টটা কিভাবে কি ছিল হ্যাঁ, ওটা আপনি আবার একটু আমাকে মনে করাই দিবেন, আমি আপনাকে আবারও ব্যাপারটা দেখাই দিব যে আপনি কি করছেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। সো টেনশন নাই, আপনি হচ্ছে এখন মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকেন শুধু। আচ্ছা আমি হচ্ছে, আমির স্যার, আর ভাইয়া জি আমি বলছিলাম যে এই প্রবলেম বেসড অ্যাসাইনমেন্ট তো আসবে, তখন আর কি বোঝা যাবে যে কতটুকু হ্যাঁ হ্যাঁ, সেটাই এই সেম কাইন্ড অফ প্রবলেম আমি আপনাদেরকে আজকে একটা দিব, সেটা আপনারা সলভ করে দিবেন, সলভ করে দিলেই আপনাদের আইডিয়া ক্লিয়ার। ঠিক আছে? তবে আপনারা কিন্তু দুইটা দিয়েই করবেন, নেস্টেড ইফ দিয়েও একবার সলভ করবেন, ইফস দিয়েও একবার সলভ করবেন। ঠিক আছে? দোনোটার রেজাল্টই আমি চাই, যেন তাহলে আপনাদের আইডিয়া ক্লিয়ার দোনোটাই হবে। আইডিয়া ভাইয়া ক্লিয়ার থাকে। ভাইয়া আমরা যদি এছাড়া মানে যেই চার্টটা আপনি দিচ্ছেন, যেই ডেটাবেসটা আমাদেরকে দিচ্ছেন, ওইটা ছাড়া যদি আমরা অন্য কোনো ডেটা ইনপুট করে করতে চাই, কোত্থেকে এটা হেল্প পেতে পারি? গুগল থেকে নিব? গুগল থেকে নেন, অথবা আপনার ডেটা জেনারেট কিভাবে করবেন, আপনার মন মতো নেন না, মন মতো হচ্ছে আপনি কিছু আমি প্রোডাক্টের ওই নাম নেন। জন্যই মানে পাচ্ছি না। দরকার কি আপনার জন্য? তো আমি একটা ফাংশন শিখিয়ে দিয়েছি, কি দিয়ে শিখিয়েছিলাম, র্যান্ডম বিটুইন। আপনার নাম্বার লাগবে না, আপনি তো কাজ করার জন্য আপনার আসলে তো এই ডেটা দরকার। তা আপনি যদি মনে করেন আরে 60 দিব না জি 70 দিব, কনফিউশন লাগতেছে, দরকার কি আপনার এত জি কনফিউশনের? তাকে বলেন আপনার জন্য নাম্বার দিতে, আপনি বলেন 100 থেকে 1000-এর ভিতরে যত নাম্বার আছে আপনি আমাকে দেন, দিলেন, এই যে নাম্বার দিল, আপনি এবার একটা ড্র্যাগ করেন, সে র্যান্ডমলি আপনাকে কিছু নাম্বার দিল, এবার আপনি দেন না এটার নাম দেন হচ্ছে পেন, তারপর আপনি হচ্ছে এখানে দেন পেন্সিল, আপনার ডেটা আপনি ক্রিয়েট করেন। বুঝেন নাই? এটাই চাচ্ছিলাম যে কোত্থেকে এটা ক্রিয়েট করতে পারবো বা কোত্থেকে কিভাবে এটা করা যায় আর কি। সেটাই। কারণ আপনি যে আমাদেরকে দিয়ে দিচ্ছেন সেটা তো মানে এই রুলসে মাথার ভিতরে ঢুকছে যে এটা এইভাবে চ্যাটটা আমরা করতে পারলাম, সলভ করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, কাজেই আপনার ডেটা আপনি নিজে জেনারেট করবেন, নিজেই প্র্যাকটিস করবেন, নিজেই সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমরা ব্যাক করব আবার আমাদের পড়ায়। আমাদের একটা মজার জিনিস এখানে আছে, এটা ভালো হতো আমি যদিও যখন ক্লাসে দেখাইতাম তখন হচ্ছে এটা নিয়ে একটু মজা হইতো আর কি। তো ভালো হতো যদি এটা আপনাদেরকে এখন করতে দেওয়া যেত। আপনারা পারবেন? এটা আমাকে সলভ করে দিতে পারবেন এখন? ট্রাই করবেন এখন? হ্যালো? জি ভাই।
হ্যাঁ, এটা কি এখন আমাকে এটা হেল্প করতে হবে আমাকে সলভ করার জন্য? পারবেন? কেউ আছে এমন যে হেল্প করতে পারবেন? আচ্ছা শোনেন, আপনাদেরকে তো আমি লেকচার শিটটা হচ্ছে লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ওটা নিশ্চয়ই আছে। আপনারা ওইটা ওপেন করেন, ওপেন করে আপনারা এটা সলভ করেন। সলভ করে আমাকে একটা ছবি তুলে তুলে দেন তো দেখি কারটা হয়। আপনাদেরকে বেশি বেশি সময় দেওয়া যাবে না, আমি একটু ব্রেকে যাব আপনার 5 এই মিনিট। ডেটা লাগবে তো হ্যাঁ হ্যাঁ। ভাই, এই ডেটা লাগবে না? এই ডেটা লাগবে তো? না না, আপনি যে আমি এই আপনাকে ডেটা, গতকালকে লাস্ট ক্লাসে মেইল করেছি, সেই মেইলের মধ্যে কিন্তু আপনাদেরকে এই হ্যাঁ। লেকচার শিটটা দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটাও এখানে ও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এটা জাস্ট যাই। ওইটাকে ওপেন করেন, ওপেন করে দেখেন তো এটা সলভ করতে পারেন কিনা। জাস্ট এটাও নেস্টেড ইফ দিয়ে করতে হবে। হ্যাঁ, নেস্টেড ইফ দিয়ে করতে হবে বলে দিচ্ছি। তো দেখেন এটা পারেন কিনা, 5 মিনিট নিজে নিজে ট্রাই করেন, মাথাটা খাটান, আর আমি 5 মিনিট পরে ফিরে এসে এটা সলভ করে দিব। ঠিক আছে? ওকে। ওকে দেন। আছেন সবাই? সবাই কি আছেন? জি আছি। জি, পেরেছেন? কেউ ট্রাই করে পেরেছেন? এটা solve করতে? তানভীর ভাই, আমি পারি নাই। আচ্ছা, সমস্যা নেই। না পারলে কোনো সমস্যা নেই। কেউ পেরেছেন কিনা? পারি না ভাইয়া। পারেন নাই? কেউ আমি নাই চেষ্টা এমন? করছি। পারি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এটা সলভ করা শুরু করি। সবাই মনোযোগ দেন, খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখেন এখানে প্রবলেমটা আসলে কি। প্রবলেমটাতে বলা হচ্ছে যে সেলসম্যানের নাম দেওয়া আছে এবং তাদের রেট অফ কমিশন দেওয়া আছে। এই রেট অফ কমিশনটা কত হবে শেষ পর্যন্ত তাদের যে সেলস অ্যামাউন্টের সাপেক্ষে এটা ক্যালকুলেশন তো হবে, তাই না? ধরেন হচ্ছে আমান, তাকে আমি 10% কমিশন দিব। এখন সে একবার আমান এসেছে যখন, তখন তার এখানে সেলস অ্যামাউন্ট হচ্ছে 1000। তো এই 1000 থেকে 10% আসলে কত আসে? এখানে তো 100 টাকা হওয়ার কথা না? তখন আমি তো হচ্ছে বারবার আমান দেখবো কিনা, আমান যদি হয় তারপর তার যে সেলস অ্যামাউন্ট সেটাকে আবার হচ্ছে 10% বের করে এখানে লিখবো। এটা একটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। তো আমি যদি এটা ইফ কন্ডিশন দিয়ে সলভ করি তাহলে এটা খুব ইজিলি সলভ করা পসিবল। কিভাবে? কিভাবে দেখাই, খেয়াল করেন। লিখতেছি কি, ইফ ইফ এই যে সেল, এই সেলের মধ্যে আমাকে দেখতে হবে এই সেলে যে থাকুক, যাই থাকুক, তা যদি ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু কি হয়, আমান হয়। ঠিক আছে, অথবা আমি যদি এইভাবে, আচ্ছা আমান হয়, তাহলে এই যে তার সেলস অ্যামাউন্ট মানে ভ্যালু ইফ ট্রু, এই যে সেলস অ্যামাউন্ট এখানে কি করব, ইনটু দিব এবং দিব 10%। বুঝতে পারছেন? স্টেটমেন্টটা বুঝেন। এই যে এখানে যদি আমান হয়, তাহলে যদি এটা স্যাটিসফাই করে, আমান পেয়ে যায়, তাহলে এই যে ভ্যালু ইফ ট্রুতে গিয়ে আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি যে এই যে তার সেলস অ্যামাউন্ট সেটা 10% বের করতে হবে। আবার দিলাম কমা, মানে ভ্যালু ইফ ফলস, যদি এখানে সে আমান না পায়, C4 এ যদি সে আমান না পায় তাহলে সে কি করবে? আবারও বলতেছি, ইফ সে যদি আমান না হয় তাহলে এখানে চেক করে দেখো তো এটা কে, এটা কি গালিব কিনা। তখন আমি কি লিখলাম যে GALIB, গালিব। তারপর বলতেছি যদি তুমি এখানে গালিবকে পেয়ে যাও তাহলে তার সেলস অ্যামাউন্টে তুমি কি করবে, 25% কমিশন দিবে তার সেলস অ্যামাউন্টের উপর। তারপর দিলাম কমা, যদি বলতেছি যে গালিবকেও যদি তুমি না পাও তাহলে তুমি কি করো, তুমি দেখো যে এই সেলের মধ্যে রোহিত আছে কিনা। ঠিক আছে, যদি তুমি রোহিতকে পাও তবে তার সেলস অ্যামাউন্টের সাথে তুমি কি করো, সেলস অ্যামাউন্ট থেকে তুমি 30% কমিশন রেট বের করো।
এই যে আমার স্টেটমেন্ট ক্লিয়ার। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করব ততক্ষণ পর্যন্ত ব্ল্যাক না পাবো। এবার এন্টার দিলাম। খেয়াল করে দেখেন আমার কমিশন চলে আসছে, কারণ এখানে সে কাকে পেয়েছে? আমানকে পেয়েছে। তখন সে সেলস অ্যামাউন্টের জন্য 100 টাকা পেয়ে গেল ক্যালকুলেশন করে। এবার আমি বাকিদের জন্য পেয়ে গেলাম। বুঝতে পারছি? খেয়াল করে দেখেন এখানে কিন্তু গালিব, তার মানে দেখেন তো সে তখন দেখতেছে এটা রোহিত কিনা, দেখতেছে না রোহিত না, তাহলে সে জাম্প করলো, জাম্প করে দেখলো যে C5 এটা গালিব কিনা। যদি গালিব হয় তাহলে হচ্ছে এই যে দেখেন D5, এটা তো D5 তাই না? D5 এ সে 25% কমিশন রেট বের করলো। আবার খেয়াল করে দেখেন যে পরবর্তীতে কি দেখা যাচ্ছে, পরেরটা যেটা, হ্যাঁ দেখতেছে যে এটা আমান কিনা। আমান যদি হয় তাহলে সে রিটার্ন দিত কত? তার সেলস অ্যামাউন্টের সাথে 10%। কিন্তু দেখতেছে না এটা তো গালিব, আমান না। তারপর সে চেক করতেছে গালিবকে। গালিবকে চেক করার পর দেখলো যে না এটা তো গালিবও না, তাহলে এটা কে? তাহলে সে পরবর্তীতে চলে গেল। পরবর্তীতে গিয়ে দেখলো যে হ্যাঁ এটা তো রোহিত, মিলে গেছে। তখন সে তার সেলস অ্যামাউন্টের সাথে 30% কমিশন দিয়ে রেজাল্টটা দিয়ে দিল। বুঝতে পারছেন? হ্যালো, কি ব্যাপার, রেসপন্স করেন? কিছুটা বুঝতে পারলাম। হ্যাঁ, কিছুটা বোঝা গেল, কিন্তু নেস্টেড ইফ এর যে শর্ত ছিল যে আমরা মানে হায়ার লেভেল থেকে শুরু করব, যেটা বড় থেকে ছোট, এটা তো এই ফুলফিল করলো না এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো হচ্ছে আমি ডিজিট নিয়ে কাজ করি না, এখানে তো আমি হচ্ছে টেক্সট নিয়ে কাজ করছি। খেয়াল করছেন? রাইট। এটা তো টেক্সট, সে টেক্সট আমি বড় হোক ছোট হোক, টেক্সটের তো কোনো বড় নাই ছোট নাই আছে। এই যে আমান না, কিংবা গালিব কিংবা হচ্ছে রোহিত, এরা তো টেক্সট, এটা তো নাম্বার না। দ্যাটস ওয়াই আমাকে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এর কোনো ইস্যু আসলো না। খেয়াল করে দেখেন আমি যদি আগেরটাতে ব্যাক করি, সেখানে আমার শর্তের মধ্যে কাকে চিন্তা করতে হচ্ছে, সরি খেয়াল করে দেখেন এখানে আমি যে লজিক সেট করেছিলাম সেটা একটা নাম্বার দিয়ে লজিকটাকে জাজ করেছি, তাই না? কিন্তু এখানে তো আমি নাম্বার দিয়ে তাকে জাজ করি নাই। নাম্বার দিয়ে জাজ করছি কি? একটা মিনিট। আরে এখানে তো আমি নাম্বার দিয়ে তাকে জাজ করি না, এখানে হচ্ছে একটা টেক্সট দিয়ে তাকে জাজ করেছি। যার কারণেই এখানে আমার অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এই বিষয়টার কোনো কাজ নেই। ঈশ্বর ভাই বুঝতে পারছেন? এমনিতে আমি বুঝতে পারলাম, হ্যাঁ, জাস্ট জানার জন্য আর কি। আচ্ছা, এই সিকোয়েন্সটাকে কি আমরা ইফস দিয়ে কাজ করতে পারি না? ইফস, ইফস 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 দিয়ে পারি জি কিনা? ইফস, ইফস দিয়েও জি পারবো এটা। আসেন ইফস দিয়ে দেখি। ইফস লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল টেস্ট 1 কি? এই সেলের মধ্যে চেক করব, সরি এই সেলের মধ্যে চেক করব সে কে, সে আমান কিনা। তারপর কমা দিলাম। যদি আমান হয় তাহলে তার সেলস অ্যামাউন্টকে আমরা কি করব? 10% বের করব সেলস অ্যামাউন্ট থেকে। এবার কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আবার লজিক দিই। এই সেলের মধ্যে, হ্যাঁ আমি চেক করতেছি যে এই সেলে যা আছে তা কি গালিব কিনা। যদি গালিব হয় তাহলে কি করব? এই যে সেলস অ্যামাউন্ট সেটার সাথে কি করব? 25% বের করব তার। তারপর আবারও বলতেছি যে আমার পরবর্তী লজিক্যাল টেস্ট 3, যে এখানে C4 এর মধ্যে যে আছে সে কি রোহিত কিনা। যদি রোহিত হয় তাহলে কি করতে হবে? তার সেলস অ্যামাউন্ট থেকে 30% এর কমিশন বের করে দেখাইতে হবে। এন্টার দিলাম, এই যে আমার রেজাল্ট চলে আসছে।
জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করি, সেম রেজাল্ট। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? এখন তো ড্র্যাগ ডাউন করলেই হবে না, সবগুলো আসবে? বুঝিনি, আবার বলেন। চলে আসছে। না, মানে আগের মতো আমরা যদি ড্র্যাগ ডাউন করি তাহলেই তো আমরা পেয়ে যাব অন্যান্য সেলের হ্যাঁ 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 কমিশন। হ্যাঁ, এই যে আমি তো জাস্ট একটার জন্য বের করেছি, তারপর ড্র্যাগ ডাউন করি অথবা হচ্ছে গিয়ে এখানে এসে ডাবল ক্লিক করি, তাতেও হচ্ছে হয়। জি জি। ঠিক আছে, তাতেও রেজাল্ট গুলো চলে আসবে। এভাবে আমরা এটা বের করতে পারি। আরেকটা মজার আচ্ছা ওয়েতে, স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন, নাদিম ভাই বলেন। ফলসের ক্ষেত্রে কি সে এখানে আমানের জায়গায় আরেকজন আছে কামান, তাকে কোনো কমিশন দেওয়া হবে না, সেক্ষেত্রে ফলস কি আমরা জিরো লিখে রাখবো? হ্যাঁ লেখেন, ফলসে 0 লিখে রাখলেই হবে। ওকে, ঠিক আছে। এবার একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই। আমি এগুলাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিই। আমি কিন্তু খেয়াল করে দেখেন, আমি যখন ইফ লিখেছি তখন কি করলাম, এই সেলের সাথে আমি সরাসরি কি ইকুয়াল দিয়ে কি আমার লিখেছি না, আমার লিখেছি। কিন্তু আমি যদি আমার না লিখতাম, না লিখে এই সেল থেকে জাস্ট সিলেক্ট করে দিতাম, এই সেল থেকে কি করলাম, সিলেক্ট করে দিলাম, কারণ এই সেলে আমার লেখাটা আছে। তারপর আমি কমা দিতাম, কমা দেওয়ার পর বলতাম এই C4 যদি G15 হয়, মানে G15 এ যা আছে ঠিক তাই হয়, তাহলে তুমি তার সেলস অ্যামাউন্টের সাথে কি করো, 10% বের করো। আমি এটা একটু ফাস্ট করি, আপনারা জাস্ট দেখেন। তারপর আবার চেক করে দেখো যে ইফ এই যে C4 এটা যদি G16 হয়, তাহলে তার সেলস অ্যামাউন্টের সাথে কি করতে হবে, 25% এর কমিশন দিতে হবে। যদি এই সেলস নেমের মধ্যে যা আছে তা যদি কি হয়, G17 হয়, তাহলে সেলস অ্যামাউন্টের সাথে গুণ দিতে হবে কি 30%। জাস্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার রেজাল্ট তো প্রথমটা আসছে, এগুলো ফলস আসলো কেন বলেন তো দেখি, এগুলো ফলস আসলো কেন? কাজ তো সেমই হয়েছে, বলেন তো দেখি ভুল এখানে ফলস দিচ্ছে কেন? কারণ ওটা লক করা হয় নাই। রাইট রাইট, রেফারেন্স। খেয়াল করে দেখেন, যখন আমি ড্র্যাগ ডাউন করতেছি সে কিন্তু নেমে আসতেছে, খেয়াল করে দেখেন G15 ট্রাই করতেছে, এখানে এসে G16 ট্রাই করতেছে, আর এগুলো সব একটা একটা করে নিচে নেমে যাচ্ছে। এখানে এসে কি আসতেছে, G18 মানে তো এইটা, এই রো, এই যে জি বড় কলাম বরাবর 18, এখানে তো কোনো ইনফরমেশনই নেই, আমিও নামতেছি সেও নামতেছে। তাহলে এই ধরনের প্রবলেম গুলো থেকে যখন আমরা বাঁচতে চাবো, যেমন আমাদের এই একটা বক্সের মধ্যে ইনফরমেশন গুলো আছে, যখন এরকম ঝামেলায় আমরা পাবো, তখন আমরা কি করব, সুন্দর করে এটাকে কি করব, এটাকে আগে পরে ডলার সিম্বল দিয়ে কি করব, লক করে একবার দিব। F4 একবার প্রেস করলে তো হবে। হ্যাঁ, F4 একবার প্রেস করলেই হয়ে যাবে, এটা একটা প্রেস করলেই হবে। আবারও যদি প্রেস করেন তাহলে হচ্ছে এবার আমার রো এর উপরে ডলার আসলো, কলামের থেকে সরে গেল। আবারও প্রেস করেন F4, কি হবে, এবার কলামের উপরে ডলার সিম্বল আসলো, মানে হচ্ছে কলাম লক হয়ে গেল, হ্যালো রোটা উন্মুক্ত আছে। আবারও F4 প্রেস করেন, এবার আবার দোনোটাই এখন ওপেন হয়ে গেছে। নেটওয়ার্ক প্রবলেম হ্যালো করতেছে অনেক। হ্যালো, তানভীর ভাই শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শুনতেছেন? হ্যালো 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 হ্যালো, শুনতেছেন আমাকে? ভাইয়া, ভাইয়া নেট প্রবলেম
নেট প্রবলেমের কারণে নেট মাঝখানে প্রবলেম। এখন কি ক্লিয়ার? মানে ব্রেক করছে, কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে যখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝখানে ব্রেক করছে, যার কারণে ওই যে কেন ফলস আসলো সেটার পুরোটাই শুনি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আবারও বলতেছি, হ্যাঁ আবারও বলতেছি, খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখেন। আহা, কি হলো কি হলো? আচ্ছা যা হোক, যাই হয়েছে। C4 মানে হচ্ছে F5 হয়ে গেছে, কিন্তু এটা হবে G5। আচ্ছা যা হোক, সমস্যা নেই। এখন শুনতেছেন সবাই? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমি এই যে এই রেজাল্ট গুলো কেন জি ভাইয়া। আমার ফলস আসলো। ফলস আসার কারণ হচ্ছে, যখন আমি এটা ধরে যখন ড্র্যাগ ডাউন করতেছি, আমিও নিচে যাচ্ছি, এখান থেকে সেও নিচে নামতেছে। খেয়াল করে দেখেন, আমি যখন এই যে এই সেলটাকে যদি সিলেক্ট করি, এখানে কি দেওয়া C9, মানে হচ্ছে এই যে C9, C9 এ গিয়ে সে দেখতেছে C9 যদি G20 হয়, G20 মানে কোনটা, এই যে G কলাম বরাবর। আপনারা একটু মাইক্রোফোন গুলো অফ করে রাখেন, তাহলে হচ্ছে স্মুথ সাউন্ড আসবে আর কি। সুমন ভাই আপনার, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা খেয়াল করে দেখেন, আবারও যদি বলি যে C9 এর বেলায় সে গিয়ে চেক করতেছে যে এটা G20 কিনা। তো G20 কোনটা বলেন তো, এই যে কলাম বরাবর G, আর 20 হচ্ছে এটা, মানে এই সেলটা, এই সেলে তো কিছুই নাই। তো সে এসা যখন দেখতেছে এখানে কিছুই নাই, তখন সে এগুলা ফলস রিটার্ন করতেছে, মানে কিছুই নাই এখানে। তো এটা কেন হইলো? কারণ হচ্ছে আমি যখন ড্র্যাগ করি, সেও নিচে নিচে চলে আসতেছে। ওই যে রেফারেন্স সেল, রেফারেন্স পড়ছি না আমরা, তখন হচ্ছে এই প্রবলেম গুলো হচ্ছে। তো আমরা এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা কিভাবে কাজটা করব, এটা হচ্ছে জানতে হবে। তা আমি যদি আবারও এটা করি যে ইফ এই সেলের মধ্যে আমরা চেক করব যে এটা এই সেলের মধ্যে যা আছে, মানে হচ্ছে G15 এর মধ্যে যা আছে ঠিক তাই কিনা। যদি এটা হয়, এবং সাথে সাথে আমরা এটাকে কি করব, লক করে দিব, তারপর কমা দিলাম। কমা দেওয়ার পর বললাম যে হ্যাঁ, এই সেলের মধ্যে যদি তুমি আমানকে পাও, তাহলে সেলস অ্যামাউন্টে যা আছে তুমি তার সাথে কি করো, 10% এর কমিশন দাও। আবার ইফ চেক করে দেখতে হবে যে এই যে আমার C4 এটা গালিব কিনা, গালিবকে আমরা লক করে দিলাম, এবার কমা দিলাম। যদি এটা গালিব হয়, তাহলে কি করতে হবে, এটাকে 25% কমিশন দিতে হবে। আবারও আমি চেক করলাম, ইফ যদি এটা গালিব না হয়, তাহলে C4 এ তুমি দেখো যে এটা রোহিত কিনা। এখন রোহিতকেও আমরা ডলার সিম্বল দিয়ে লক করে দিলাম। এবার দেখলাম যে এটা যদি রোহিত হয়, তবে তার সেলস অ্যামাউন্টের সাথে আমরা কি করব, 30% এর কমিশন দিব। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখি আমাদের রেজাল্ট আসে কিনা। আসছে রেজাল্ট। এবার কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, কারণ সে এর বাইরে আর যেতে পারতেছে না, সে এর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পেরেছেন? জি, জি, ক্লিয়ার। ক্লিয়ার? আর একটু দেখতে হবে আর কি আমাদের, মানে শান্তভাবে। দেখতে হবে বলতে কেমন দেখতে হবে?
বুঝায় ঘাটতি আছে নাকি না হচ্ছে না প্র্যাকটিস? না 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 সবথেকে প্রসেসটা আমাদের নিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস as you know আমরা Practice আমি করতে do it fast. So whenever we can do by ourselves, then it can be faster. জি জি Alright. অবশ্যই অবশ্যই। সেই জন্যই আপনাদেরকে আজকেও অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট, বেশি একটা টাফ অ্যাসাইনমেন্ট না, ওটা ইজি আছে। তো ওটা যখন প্র্যাকটিস করে ফেলবেন তখন নেস্টেড ইফ মাথায় চলে আসবে, আশা করি নেস্টেড ইফ মাথায় চলে আসবে। আর রেফারেন্সের বেলায় শুধু খেয়াল রাখবেন যে আপনার যে ডেটাগুলো দেওয়া আছে, আপনি যদি ওই ডেটা থেকে সিলেক্ট করে করে যদি ইনফরমেশনগুলো নিতে চান, তবে সেটাকে যেন লক করে দেওয়া হয়। আদারওয়াইজ রেফারেন্স ধরে যখন টান দিবেন তখন দেখা যাবে সে উল্টাপাল্টা সেলের মধ্যে গিয়ে খোঁজা শুরু করবে যেখানে আসলে কোনো ইনফরমেশন নাই। আপনি যদি জাস্ট লক করে দেন তাহলে সে এর মধ্য থেকেই খুঁজবে। জাস্ট এটা মাথায় রাখেন। আর যদি লিখে দিতে পারেন, যেমন এখানে আমি যে সিলেক্ট না করে কিংবা সেলটা সিলেক্ট না করে যদি লিখে দেই সরাসরি ইনভার্টেড কমার ভিতরে যে C4 তুমি দেখো রোহিত কিনা, আমান কিনা অথবা গালিব কিনা, হ্যাঁ, তাহলে আর এই যে এই লকটক করার ঝামেলাও নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ওকে ফাইন। আমাদের হচ্ছে যদি আমরা এটা বুঝে থাকি তাহলে হচ্ছে আমাদের ইফ রিলেটেড যাবতীয় কাজকর্ম শেষ। ইফ শিখে ফেলছি আমরা তাহলে সবাই। তাহলে এই ধরনের প্রবলেম আমরা ইফ দিয়ে খুব সহজেই সলভ করতে পারবো। তবে ইফ দিয়েই যে এটা একমাত্র সলিউশন করা যায় তা না, আরো একভাবে করা যায়, সেটা আমরা শিখবো আগামী ক্লাসে। ঠিক আছে, সেটা আমরা শিখবো আগামী ক্লাসে। হ্যাঁ হ্যাঁ মাসুদা ম্যাম, ভাইয়া আমার একটা কথা বলার ছিল। জি 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 বলুন। হচ্ছে ওই যে থার্ড ক্লাসে না আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না 50% 10% এগুলো কথা বুঝতে পারিনি। বেসিক স্যালারি থেকে 50%, বেসিক স্যালারি থেকে 50%, বেসিক স্যালারি থেকে 10% আপনি দিয়েছিলেন না অ্যাসাইনমেন্টটা? আমি আপনার কথা কেটে কেটে যাচ্ছে, কেউ কি ওনার কথা শুনতে পাচ্ছেন? বেসিক স্যালারি থেকে 10%, বেসিক স্যালারি থেকে 50% আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অ্যাসাইনমেন্ট, রাইট। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টে আমি যদি ওই যে বেসিক স্যালারি সেলটা ক্লিক করে ইকুয়ালস টু দিয়ে বেসিক স্যালারি ইনটু 50% তাই এন্টার দিলে তো আনসার চলে আসতেছে না। আমি আসলে প্র্যাকটিস করতেছি তো এটার জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ 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 জাস্ট আমি লাইক তো দ্যাট। আপনাদের অনেক পরে জয়েন করছি। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ ওইটার মতোই এটা। মানে 50% তো আমার লিখতে হবে সেলটার ভিতরে, তাই না? রাইট রাইট 50% লিখতে তো হবেই। আচ্ছা, আর ওই যে বেসিক স্যালারি এই জায়গাতে আমি সেলটাকে ক্লিক করব যেন ওটা চলে আসে ইনটু পরে। রাইট, সেলটা সিলেক্ট করে স্টার দিবেন, স্টার দিয়ে 50% লিখবেন এবং পার্সেন্টেজ সিম্বল দিবেন, এন্টার দিবেন, চলে আসবে রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এটা। মাসুদা ম্যাম আপনি কিন্তু আজকের অ্যাসাইনমেন্ট দেন নাই। আমি তো প্র্যাকটিস করতেছি, অ্যাসাইনমেন্ট কি করে দিব? আচ্ছা ঠিক আছে, আমি প্র্যাকটিস। তো ক্লাস 3 মাত্র শেষ করলাম, এখনো 2টা ক্লাস বাকি আছে। ওকে ফাইন, আপনার আজকে প্র্যাকটিস করব। শেষ হলে আপনি অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করবেন, আমি চেক করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার শাহজাহান ভাই আপনার অ্যাসাইনমেন্টটা একটু চেক করেন। আচ্ছা শোনেন, সব কথা শেষ কথা, আজকের ক্লাস কিন্তু শেষ। আপনাদের যদি কারো তাড়া থাকে কিংবা হচ্ছে পারিবারিক ব্যস্ততা থাকে কিংবা অন্য কোনো কাজ থাকে আপনারা লিভ নিতে পারেন। আর যারা মনে করবেন যে শাহজাহান ভাইয়ের কি বলবো অ্যাসাইনমেন্টটা দেখতে চান আবার, তারা অ্যাসাইনমেন্ট থেকে দেখে যান। দেখ। হ্যাঁ তারা থেকে যান, আর শাহজাহান ভাই থাকেন। জি জি অবশ্যই আমি আছি। জি আচ্ছা শাহজাহান ভাই, আপনার প্রথম যে প্রবলেমটা ছিল সেটা আপনি ঠিকই করেছেন, একদম সুন্দর হয়েছে, যেভাবে যা কোশ্চেনে ছিল ঠিক সেভাবেই উত্তরটা হয়েছে। কিন্তু দ্বিতীয় প্রবলেমটা আপনার হয় নাই, সলিউশনটা হয় নাই। কেন হয় নাই বলেন তো? এখানে আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এনি অফ দ্য প্রফিট, মানে যে কোনো একটা যদি কি হয় 15,000-এর উপরে হয় তাহলেই গুড, আর যদি দোনোটার মধ্যে একটাও যদি 15,000-এর উপরে না হয় তাহলে বলবো আমরা ব্যাড। এইভাবে যখন যে কোনো একটা সলিউশন কিংবা একটা স্যাটিসফাই করলেই হবে, এই জাতীয়
স্টেটমেন্ট কিংবা এই জাতীয় লজিক যখন আমরা দেই তখন সেটা কি দিয়ে দেই? অর দিয়ে দেই, এন্ড দিয়ে দেই না। কিন্তু আপনি এটা এন্ড দিয়ে দিয়েছেন, ও বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে ঠিক কি আছে, দিতে হবে? জাস্ট এই জায়গাটায় আপনি কি করবেন? শুধু অর দিবেন, অর ব্যাস দিব। ঝামেলা শেষ। তাইলেই হচ্ছে আপনার রেজাল্ট চলে আসবে। এই যে এই জায়গাটায় গিয়ে দেখেন এখন রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল ব্যাড, এটা হয়ে আচ্ছা গেল আচ্ছা গুড। আচ্ছা। কারণ কি এই যে একটা 15,000-এর উপরে, একটা 15,000-এর নিচে, আমি বলছি এনি অফ দ্য প্রফিট, তার মানে কি একটা হইলেই হয়, এই যে গুড হয়ে গেছে। ও বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে, আমি টেকনিক ঠিক এন্ড আছে। এর জায়গায় অর দিলেই ঠিক হয়ে যেত। জি 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 জি। আপনি এন্ড কখন দিবেন? যখন আপনার দোনোটাই হইতে হবে দুইটাতেই শর্ত, যাবে। দোনোটাই স্যাটিসফাই করতে হবে, তখন আপনি দোনোটাকে এন্ড দিয়ে জুড়ে দিবেন। জি, আর যদি হয় এমন যে একটা করলেই হবে, তখন আপনি কি করবেন? অর দিয়ে দিবেন। অর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা। জি পেরেছেন জি শাহজাহান ধন্যবাদ। ভাই? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আর কোনো কোয়েশ্চেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? বুঝেন নাই কিংবা এই টপিকটা আবার বুঝলে ভালো আচ্ছা আমি লাগতো? বলি, হুম হুম। ওটা আসলে না, আপনি তো আচ্ছা ভিডিও ভাইয়া পাঠাবেন, একটা আমি কথা, দেখবো। আমি ওই যে প্রথমে অ্যাটেন্ড করতে পারি নাই তো, হ্যাঁ হ্যাঁ আপনি কাইন্ডলি ভিডিওটা আজকেই পাঠিয়ে দেন। হ্যাঁ অন্য হ্যাঁ কারো সাথে পাঠিয়ে দেন, আমি জানি রাতে আমি প্র্যাকটিস করি। ঠিক আছে। আপনি মিস করেন নাই আসলে কিছুই, বুঝছেন? ঠিক ওই আছে ভাই। সময়টা আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। তো আপনি হচ্ছে যখন আমরা ক্লাস শুরু করছি ঠিক সেই সময় আপনি মনে হয় জয়েন করছেন। ঠিক আছে? ও আচ্ছা তারপরেও আচ্ছা, হচ্ছে আপনি ঠিক আছে ভিডিও তো পাবেনই, সমস্যা নেই। মাসুদা ম্যাম আপনি কি জানি বলতেছিলেন? ঠিক আছে। ভাইয়া ওকে ভাইয়া, ধন্যবাদ। কাজ করবো না। জি মাসুদা ম্যাম জোরে বলেন, আপনার কথা আমি শুনতে পাই না কেন জানি। আমি বললাম বললাম থাক আজকে বললাম না, আমি ইফেক্টটা দেখে আমার মাথা ঘুরাই গেছে। শোনেন সমস্যা নাই, আপনি আমাকে, আপনারা সব আপনাদের সবার জন্যই তো একই রকম। আপনারা হচ্ছে আমাকে দরকার হলে ফেসবুকে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে রাখেন, অথবা না দিলেও হয়। আপনারা হচ্ছে আপনাদের পার্টিকুলার যদি কোনো প্রবলেম থাকে, ওই নাম্বার, আমার নাম্বার ইস্যু হওয়ার আগ পর্যন্ত আপনারা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন। কিন্তু আপনি যে প্রবলেমটা করতেছেন ওই প্রবলেমটা মার্কিং করে, আচ্ছা, আপনার নাম্বারটা লিখে দেন না ডিসপ্লেতে। নাম্বারটা এখন নাই, নাম্বারটা আসবে। মেসেঞ্জারে দিয়ে দিলেও তো হয়ে যায় তাদের নাম্বারটা। হ্যাঁ 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 কারণ কি কখনো দরকার হলে আমার অফিসে কখনো দরকার হলে নক করতাম। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্টটা হচ্ছে সবাই গ্রুপে দিতে পারেন, গ্রুপে প্রবলেমগুলো সাবমিট করতে পারেন, এটা যে আমি অ্যাপ্রিসিয়েট বেশি করি। তবে কেউ যদি ইনবক্স করতে চান ইনবক্সও করতে পারেন। ভাই আপনার নাম্বারটা দিয়ে রেখেন নাম্বারটা ইনবক্স। বলতেছিলাম একটু আগে, মানে শুরুতেই বলেছি, সেটা হচ্ছে এই যে অফিস থেকে আমাকে একটা নাম্বার প্রোভাইড করা হবে আপনাদের জন্য। ওই নাম্বারটা আমি এখনো পাইনি, পেলে আপনাকে হচ্ছে নাম্বারগুলো দিয়ে দিব আপনাদের সবাইকে। আপনারা হচ্ছে এই কোর্স চলাকালীন সময়েও হচ্ছে আপনাদের প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবেন। ইনফ্যাক্ট নট অনলি দ্যাট, আপনাদের যখন কোর্স শেষ হয়ে যাবে, তখন যখন আপনার প্র্যাকটিক্যালি কাজ করবেন তখনও আপনারা আমাকে ফোন দিতে পারেন, আমি তখনও ফোন ধরবো। ঠিক আছে? বাট একটু ধৈর্য ধরেন, নাম্বারটা আসুক, সিমটা আসুক আমার কাছে, আমি আচ্ছা অ্যাক্টিভ করি, তারপর হচ্ছে আপনাদেরকে আমি সেই নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আজকের অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। ঠিক ওকে আছে ভাইয়া, ভাইয়া। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে ওয়ালাইকুম ভাইয়া, আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ।